আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নির্বাচন, যে নির্বাচনে বিএনপি এবং জামাতের ভিতর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। ওদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ভোট বর্জনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন নো ভোট, নো ভোট। এখন তার এই কথা কি জনগণ শুনবে? জনগণ কি আসলেই ভোট দিতে যাবে নাকি যাবে না, বা আওয়ামী লীগ সমর্থকরা কি ভাবতেছে? প্লাস এই ভোট আওয়ামী লীগের রাজনীতির উপরে কি প্রভাব পড়তে পারে, এ সকল চুলচেরা বিশ্লেষণ করব আমরা। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য জনাব রাশেক রহমান। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এখন থেকে 23 ঘন্টা আগে, যে নো ভোট নো ভোট। আপনি সেখানে একটা কার্ড ছাপিয়েছেন, নৌকা ছাড়া কিসের ভোট, নো ভোট নো ভোট, যেটা আপনার নেত্রী শেখ হাসিনা অলরেডি বলেছেন। কিন্তু আপনি কি আসলেই মনে করেন যে জনগণ আপনাদের ডাকে সাড়া দিয়ে আগামীকালকের ভোট বর্জন করবে? প্রথমত আপনার নিমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপনার লক্ষ লক্ষ দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা। শুভকামনা এই কারণে যে নির্বাচন হয়তো আগামীকালকে হয়ে যাবে, এবং সেই নির্বাচনে কিছু সংখ্যক মানুষ ভোটও দেবেন, অংশগ্রহণ করবেন। কিন্তু যারা ভোট দিবেন তারা এই আশা বেঁধে ভোট দিবেন যে বাংলাদেশের জন্য হয়তো এই নির্বাচন ভালো কিছু আনবে। কারো আশায় বিচ্যুতি ঘটুক, কারো আশা ভঙ্গ হোক, সেটা যেমন আমি চাই না। সেই জায়গা থেকে শুভকামনা আর শুভেচ্ছা তো যে কোনো পরিস্থিতিতে আপনি শুভেচ্ছা জানাতে পারেন। ভোট ব্যাংক কোথায় যাবে? ভোট কি ছড়িয়ে পড়বে বিভিন্ন দলে, নাকি নীরব থাকবে এক বড় অংশ? ইতিহাস বলছে বড় দলের অনুপস্থিতি কখনোই শূন্যতা তৈরি করে না, বরং নতুন সমীকরণ তৈরি করে। তাই বয়কট মানেই নিশ্চুপ রাজনীতি, এটা ভাবার সুযোগ নেই। সে সৃজনে বহু নামের মাঝে দুটি নাম যা একেবারেই অনস্বীকার্য, তার একটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমি অন্য কারো ভূমিকাকে ছোট করতে চাচ্ছি না, বা তার কোন রকম মূল্যায়নও করতেই যাচ্ছি না এই অনুষ্ঠানে। প্রত্যেকের জায়গায় অম্লান, প্রত্যেকের জায়গায় অমর। কিন্তু এই স্বাধীনতার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের গণতন্ত্রের চর্চার কথা বলে একটি নির্বাচন করবেন, এটা আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ করে না, সেও সুস্থ মস্তিষ্কে তার বিবেকের অভ্যন্তরে মেনে নিতে পারে না বা সমর্থন করে না। এবং সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নো ভোট নো ভোট যেমন আহ্বান জানিয়েছেন, আমরা আওয়ামী লীগের কর্মী, সেই জায়গা থেকেও আমরা একই আহ্বান জানিয়েছি। এবং শুধু ফেসবুক নয়, আমার এলাকার যারা নেতা কর্মীরা আছেন তাদেরকে আমি বিস্তৃত আলাপ আলোচনার মধ্য দিয়েই আমি মনে করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পেরেছি যে যেখানে আওয়ামী লীগের মতো একটি সুপ্রাচীন ঐতিহ্যময় বাংলাদেশের মানুষের স্বাধীনতার দলের অংশগ্রহণ নেই, সেখানে এই ভোটে আমরা অংশগ্রহণ করতে পারি না। এখানে যদি একটা সম্পূরক প্রশ্ন করি, যে 24 সালের 7 জানুয়ারি নির্বাচনে এটা কিন্তু বিএনপিও বলেছিল যে ভোট বর্জন করো, আপনারা তখন বলেছিলেন যে কিসের বর্জন, কেউ আসুক আর না আসুক, জনগণের অংশগ্রহণই হচ্ছে বড় অংশগ্রহণ। তো এখন কি আপনারা ঠিক বিএনপির মতো, বিএনপির রুলটাই তো এখন প্লে করতেছেন? তাহলে এটা কেন অনৈতিক হবে না? আচ্ছা, আমি একটু বলি কেন এটা অনৈতিক। আমার জায়গা থেকে সেটাকে আপনাকে বলার চেষ্টা করবো। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগ ভুল করেছে বলে ওই ভুলের সূত্র ধরে আপনারা আজকে ভুল করবেন এবং সেটা সঠিক হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। পৃথিবীর কিছু ধর্ম আছে, কিছু নীতি, প্রথা, চল, সংস্কার আছে, এবং এগুলো হাজার বছর ধরে না হলেও অনেক সময় শত বছর ধরে প্রতিষ্ঠিত হয়ে থাকে। সেই জায়গায় আমি 2024 সালের 7ই জানুয়ারির আমিডামি নির্বাচনকে
সঠিক বলে চালানোর চেষ্টা করেছি বলে আপনি 2026 সালের আবার নতুন করে আমি দামি নির্বাচনকে সঠিক বলার চেষ্টা করবেন, সেটা আমি মেনে নিতে পারি না। আমি এক্ষেত্রে একটা প্রায়োগিক উদাহরণ আপনাকে আমি দিব। আমার খুব ভালো বন্ধু, তার নাম মাজহার, সে আমার ফেসবুকে আছে। সে আমার সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়তো। খুবই অমায়িক বিনয়ী একজন মানুষ। তার প্রতি আমার অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা এবং একইভাবে অনেক শুভকামনা। আমি আজকে সকালবেলা দেখলাম তার একটা পোস্ট, একটা রিল রাদার, সেখানে সে দাঁড়িয়ে আছে একটা জায়গায়, তার পেছনে জুলাই অগাস্ট আন্দোলনে নিহত কিছু ছাত্র যাদের লাশ একটি রিকশার উপরে স্তরে স্তরে রাখা আছে, সেই লাশের দিকে সে তার ফোনটি ধরে একটি ভিডিও করে বলছে যে আমি আগামীকালকে নির্বাচনে যাব, আমি ভোট দিব, কারণ আমরা এদেরকে ভুলে যেতে পারি না। তাদের আত্মাহুতির জন্য আজকে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের যে আবহ বা যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে। দেখেন, মাঝারের জায়গায় মনে করছে ঠিক আছে, অনেকেই এই পোস্ট দেখে মনে করবে ঠিক আছে, কিন্তু আমার এই জায়গায় একটু বলার আছে। কি বলার আছে? ওই রিকশায় স্তূপাকৃত যে নিহত ব্যক্তিদের লাশ আমি দেখেছি, যে রক্ত আমি দেখেছি, তারা জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছিল সত্যিকার গণতান্ত্রিক একটা নির্বাচনের জন্য। তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার জন্য তাদের প্রাণ দেন নাই, আত্মাহুতি দেন নাই। তারা চেয়েছেন যে পূর্ববর্তী সময়ে গণতান্ত্রিক যে অন্যায়গুলো সাধিত হয়েছে, যেখানে অন্য দলগুলো অংশগ্রহণ করতে পারে নাই, এই ধরনের পরিস্থিতি আর কোনোদিন ভবিষ্যতে তৈরি হবে না। সুতরাং যদি আপনি তাদেরকে শহীদ মনে করেন, যদি মনে করেন যে তাদের রক্তের আত্মাহুতির কারণে আপনার গণতন্ত্র পাওয়ার কথা ছিল বা উচিত, তাহলে মনে রাখতে হবে যে আগামী 12 তারিখের নির্বাচন সত্যিকার গণতন্ত্র নয়। এবং এটাও আমি বলতে চাই যে যারা হয়তো এই নির্বাচনের বাইরে রয়ে গেছেন তারা আশাহত হবেন না, কারণ এই নির্বাচনের পরেই পরিস্থিতি তৈরি হবে যেখানে মানুষ অনুভব করবে, উপলব্ধিতে আসবে যে আর কোনোদিন বাংলাদেশের কোন গণতন্ত্রে অংশগ্রহণ করতে চাওয়া রাজনৈতিক দল বা সত্তাকে বাদ দিয়ে গণতান্ত্রিক চর্চা করা যাবে না। কিন্তু অনেকেই বলতেছেন যে ওদিন আসিফ নজরুলও বললেন যে আওয়ামী লীগের কোন নেতা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি বা তাদের মানে কোনো টোনেই তাদের ক্ষমা শব্দটা এরকম নাই। তারা এখনো ঔদ্ধত্যপূর্ণ কথা বলতেছে, দেশে আসলে মারবো কাটবো। প্লাস আপনি জানেন কিনা জানি না, অবশ্যই আপনার কাছে খবর থাকার কথা, ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি গিয়েছিলেন ভারতে এবং সেখানে তাকে বলা হয়েছিল যে শেখ হাসিনাকে পুনর্বাসন করা যায় কিনা। তিনি বলেছেন যে না, সম্ভব না। তো আপনি নিশ্চয়ই জানেন, আমিও জানি, বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি একটা বিষয়, আবার ভূ রাজনীতি একটা বিষয়। তো সব রাজনীতিতে শেখ হাসিনা ব্যাকফুটে আছে। এখন যদি আপনারা দলটার ভিতর অভ্যন্তরীণ সংস্কার না করেন, হ্যাঁ, অভিযুক্তদেরকে বাদ না দেন, তরুণদেরকে আশ্রয় বেশি বেশি করে নিয়োগ না করেন, শেখ পরিবারের শেখ হাসিনা না হোক তার ছেলে মেয়ে কাউকে না দেন, তাহলে সংস্কার না হলে কিভাবে মানে দলটা আবার রাজনীতি করবে? আপনার কি আসলেই মনে হয় যে শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে বিরোধী দলীয় নেত্রী হবে সেই সম্ভাবনা আছে, বা এতই সহজ এটা এবং এটা মেনে নেবে অন্যান্য দলগুলো? আচ্ছা, প্রথম কথা আমি আসিফ নজরুল স্যারের কথাটা বলি। দেখেন, জনাব আসিফ নজরুল তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি তো গণতন্ত্র না। তিনি নিজেকে গণতান্ত্রিক দাবি করতে পারেন, কিন্তু আর যাই হোক, যে মন্ত্রণালয় তার অধীনস্থ ছিল গত 16 মাস, তাই না, যদি আমার ভুল না হয়ে থাকে, 16 মাস। আর যাই হোক, উনি এটা প্রতিষ্ঠিত করতে পারেন নাই যে তিনি ব্যক্তিগতভাবে খুব গণতান্ত্রিক একজন মানুষ। কারণ গণতন্ত্রের মানে তো শুধু ভোট দেওয়া না রে ভাই। গণতন্ত্রের মানে আপনি সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করবেন বা সেই উপলক্ষকে কাজে লাগাবেন সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। যেভাবে বিচার ব্যবস্থায় বিচার চাইতে গিয়ে আওয়ামী লীগ করেন বলে মারের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, লাঞ্ছনার শিকার হয়েছেন, যে সেই পরিস্থিতি থেকে মানুষকে পরিত্রাণ দিতে পারে নাই, তার কথায় আর যাই হোক কোনোদিনও গণতন্ত্র সংজ্ঞায়িত হবে না। এখন
আপনি কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি বলছি না যে যিনি অন্যায়কারী তাকে আপনি জেলে নিতে পারবেন না, তাকে আপনি গ্রেপ্তার করতে পারবেন না, তাকে আপনি আদালতে হাজির করতে পারবেন না। আমি আপনাকে বলতে চাইছি যে বিচার, প্রমাণ, তর্ক বিতর্ক সকল কিছুর পরে গিয়েই তো একজন বিচারক একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করবেন, তার ব্যাপারে সাজা ঘোষণা করবেন, রায় দিবেন, এবং তিনি সাজাপ্রাপ্ত হয়ে আবারও কারাগারে চলে যাবেন সেই বাকি যে সাজাটুকু রয়েছে সেটা ভোগ করার জন্য। তার আগেই আপনার যে আদালত, সেই আদালতে আপনি মার খাচ্ছেন, আপনি তার আগে আদালতে অপমানের শিকার হচ্ছেন, লাঞ্ছনার শিকার হচ্ছেন, আপনার আইনজীবীকে পিটিয়ে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে যে আপনার জন্য দাঁড়াবে আদালতে আপনাকে রক্ষা করার জন্য। এটা আপনার মৌলিক অধিকার। এবং আপনি কারাগারের অভ্যন্তরে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঢলে পড়ছেন, অথবা কারাগারের অভ্যন্তরে আপনি মবের শিকার হয়ে যাচ্ছেন। সেই কথা ম্যাজিস্ট্রেটের সামনে এসে, আদালতের বিচারকের সামনে এসে বলার পরেও কোনো পরিত্রাণ বা সুরক্ষা পাওয়া যাচ্ছে না। উনি ওনার এই বেসিক প্রাথমিক যে দায়িত্বের জায়গায় ব্যর্থ হয়েছেন। এরপরে ওনার কাছ থেকে খুব বেশি গণতন্ত্রের কথা আমি শুনতে চাই না। যদি আল্লাহ তাআলা কোনোদিন কপালে রাখেন, ওনার সাথে তো দেখা হবে। আমি আর যাই হোক জিজ্ঞাসায় পরিপূর্ণ কোনো মানুষ নই, সুতরাং ওনার সাথে শোধ নেওয়া বা ওনার উপর চড়াও হওয়া, প্রতিশোধের কোনো বিষয় আসলে আমার ভিতরে কাজ করে না। কারণ আমি মনে করি যে সময়ই সবকিছুর ব্যবস্থা করবে, আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন, এর জন্য আমাদের কিছু করা লাগে না। এটা হলো এক। 2 নাম্বার হচ্ছে যে দেখেন, আওয়ামী লীগ দল হিসাবে, দলের যে ফিলসফির যে জায়গায়, আপনাকে বহুবার বলেছি, কোনো অন্যায় করতে পারে না। মানুষের মুক্তি চাওয়াতে তো কোনো অন্যায় নাই, মানুষের স্বাধীনতা চাওয়াতে কোনো অন্যায় নেই। এখন আওয়ামী লীগের সমর্থিত আওয়ামী যে সরকার, সেই সরকারের কিছু লোক আপনাদের দৃষ্টিতে অন্যায় করতে পারে। ক্ষমা যদি চাইতে হয় তাদেরকে ক্ষমা চাইতে হবে, সাজা যদি পাইতে হয় তাদেরকে সাজা পাইতে হবে। সত্যি আওয়ামী লীগ কি ভোট কেন্দ্রে যাবে না, নাকি ভিন্ন ব্যানারে ভিন্ন প্রার্থীর মাধ্যমে গোপন প্রভাব রাখবে? রাজনীতিতে প্রকাশ্য অবস্থান আর আত্মরালের কৌশল এক জিনিস নয়। অনেক সময় প্রকাশ্য বয়কট থাকতেও মাঠের রাজনীতি চলে অন্য হিসাব নিকাশে। করেছে সেই মনে হচ্ছে অপরাধী, সেই মনে হচ্ছে অন্যায়কারী। সুতরাং আমাদের পক্ষ থেকে যতটা করণীয় আছে, আমি তো মনে করি আপনি যাদের কথা কোট করছেন তাদের পক্ষ থেকেও অনেক ইনসাফ করার ব্যাপার রয়ে গেছে, যেটা তারা করতে পারেন নাই। আমি একটা খবর খুঁজতেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের একটা বিশাল বড় অংশ, আমি এখন আপনি আমার প্রতিবেশী, আপনার সাথে আমার সুসম্পর্ক। সবে বরাতে আমি আপনার বাসায় হালুয়া পাঠাই, সবাই জানে হালুয়া রুটি পাঠাই। এখন আমি চুরি করেছি, আমি চুরি করে পালিয়ে গেছি, মানুষ এসে আপনাকে ধরে বলছে কাজী হিমায়তুদ্দিন মিশন সাহেব, আপনার সাথে রাশেদ রহমানের সম্পর্ক ভালো, আপনি রাশেদ রহমানকে সমর্থন করতেন, আপনাকে আমরা পেটাবো, আপনাকে আমরা মারবো। আপনি বলেন কেন ভাই? বলে কারণ রাশেদ রহমান চুরি করেছে। মিলিয়ে নিবেন, মিলিয়ে নিবেন। রমিজউদ্দিনের সাথে অর্থ পাচার করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কোন এই গত সরকারের কোন সদস্যের কোন সম্পর্ক নাই, অথচ রমিজউদ্দিনের লুঙ্গি খুলে ফেলতেছেন, তাকে অত্যাচার করছেন, তাকে মারছেন, তাকে পিটাচ্ছেন, তাকে তার সংসার থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন, তাকে তার ব্যবসা বাণিজ্য ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তার ঘর বাড়িতে আগুন দিচ্ছেন। So that's what I'm talking about. আর আপনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কথা বললেন, আমি মনে করি তিনি বাংলাদেশে ফিরবেন। এখন কখন কিভাবে ফিরবেন সেটা তো আর আমি বলতে পারছি না, সেটা পরিবেশ পরিস্থিতি বলে দিবে। এবং তার থেকেও বড় কথা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী, অথবা বাংলাদেশের বিরোধী দলের নেত্রী, যেভাবেই চিন্তা করুন না কেন, শুধুমাত্র বঙ্গবন্ধু হওয়ার কারণেই তার চিরকালই বিরাট বড় একটা নিরাপত্তা ঝুঁকি ছিল, প্রাণের হুমকি ছিল। এখন সেই জায়গায় কি নিরাপত্তার ব্যবস্থা করা হবে, কি পরিবেশ বিরাজমান হবে, সেগুলো ভবিষ্যতে দেখতে হবে। আমি যদি দেখি যে লাস্ট যে ইলেকশন, সেখানে আওয়ামী লীগ 2008 সালের ইলেকশনে আওয়ামী লীগ 48% ভোট পেয়েছিল। আবার দেখা গেছে যে আমরা যদি উদাহরণ হিসেবে নেই, 73 সালে 73% ভোট পেয়েছিল, আবার বঙ্গবন্ধুর মৃত্যুর পরে পেয়েছিল মাত্র 24%। এখন
আওয়ামী লীগের তখন কিন্তু আওয়ামী লীগের লোকেরা পালায় নাই, এবার কিন্তু পালাইছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কিন্তু পালায় নাই। এখন আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের আসলে মানে অনেকে মনে করেন 30% আছে, আপনি কি আসলে মনে করেন যে আওয়ামী লীগের 10-15%-এর বেশি সাপোর্টার আছে এবং তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে আসলে খুব একটা বড় কিছু ম্যাটার করে? আমরা না। দেখলাম যে ট্রেনে, বাসে, লঞ্চে সবাই বাড়ি যাচ্ছে, উৎসব মুখর পরিবেশ, আপনিও না, দেখলাম। এখানে অ্যানালজি বা দ্য এক্সাম্পল দ্যাট ইউ ইউজিং ইটস নট বিফিটিং। দ্য রিজন বিইং 1973 নির্বাচনে 73% কেন, আরো বেশি হইলেও তো আশ্চর্য হওয়ার কিছু ছিল না, কারণ বাংলাদেশ সদ্য স্বাধীন হয়েছে। এবং আপনি যদি সত্যিকার বিশ্লেষণ করতে চান, এসব আজে বাজে জামাতের যে কতগুলো লোকজন আজে বাজে ন্যারেটিভ তৈরি করে ওদের কথা না ধরে আপনি সত্যিকার নির্মল বিশ্লেষণ যদি করতে চান, তাহলে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বড় প্রতিদ্বন্দ্বী আসলে কে ছিল? মুসলিম লীগ। জামাত ইসলামী তো ছিল না, ঠিক আছে না? সেই নির্বাচনেই তো 1970 সাল যখন অখণ্ড পাকিস্তান, সেই অবস্থাতেই তো আওয়ামী লীগ 70%-এর বেশি ভোট পেয়েছে। তাহলে দেশ স্বাধীন হওয়ার পরে আপনি ওই একই রকম ভোট পাবেন না, এটা ভাবাই তো অস্বাভাবিক। এটা হলো এক। 2 নাম্বার, 1979 সালের যে নির্বাচনের কথা বলছেন, ওই নির্বাচনের কথা তো আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, কারণ আমাদেরকে তো যখন আমি ছাত্রলীগ দিয়ে আমার যাত্রা শুরু করি, আমার বাবা আওয়ামী লীগ করতেন, করেন এখনো, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, বাট আমার রাজনৈতিক যাত্রা তো ছাত্রলীগ দিয়ে শুরু হয়েছে। সো আই হ্যাড টু গেট সাম আইডিয়া, আই হ্যাড টু ডু সাম রিসার্চ। আমাকে কিছু গবেষণা করতে হয়েছিল। আমার এলাকায় একজন প্রবীণ আওয়ামী লীগের নেতা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হামিদুজ্জামান সাহেব। তিনি 73 সালে সংসদ ছিলেন বঙ্গবন্ধুর সময়ে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আবার উনি খন্দকার মোস্তাককে আবার উনি সমর্থনও দেন। হ্যাঁ, তো সেই ভদ্রলোক তিনি তো 1979 সালের নির্বাচন আওয়ামী লীগের ব্যানারেই করেছিলেন। তো আমরা তো গল্প শুনেছি, ওই 24% আপনি ধরতে পারবেন না, ওইটা তো অনেকটা ওই বিতর্কিত নির্বাচনের মতোই গেল। 1 2 নাম্বার, পরবর্তীতে ওই লোকটা আবার বাকশালে গেলেন, তারপর গণফোরাম করলেন ডক্টর কামাল হোসেনের সাথে। হ্যাঁ, এবং এরপরে তো চিরকালের জন্য আওয়ামী লীগের বিরোধী হয়ে গেলেন। তো এক্সাম্পলটা আসলে খুব ভালো হয় নাই। আপনি বরঞ্চ এক্সাম্পলটা বলতে পারতেন যে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে কত পার্সেন্ট পেয়েছিল, সেটা 40। এক্স্যাক্টলি। 2001 সালের নির্বাচনে সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান, মেজর জেনারেল হারুনুর রশিদ এবং সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, এই 3 জনের দ্বারা পরিচালিত, নির্দেশিত যে নির্বাচন, সেই নির্বাচনের শত ষড়যন্ত্র থাকার পরও আওয়ামী লীগ 40%-এর নিচে ভোট পায়নি। সেই জায়গা থেকে আমি তো মনে করি আওয়ামী লীগের ভোট 40%-এর নিচে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করছি না। তবে এখানে ব্যাপার থেকে যায় যে যেহেতু গত 17 বছর তারা অভিযোগ তোলে যে বিএনপি এবং জামাত এবং অন্যান্য দল সঠিকভাবে ভোট দিতে পারে নাই, তাদেরও তো 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার অদম্য ইচ্ছা রয়ে গেছে। এবং এটা সত্য, আপনার অনুষ্ঠানে আমি স্বীকার করেছি, আমি আজকে আমার কথা তো বদলাবো না, যে আমাদের নতুন প্রজন্মের বিরাট বড় একটা অংশ ভোটে অংশগ্রহণ করতে পারেনি। তাদেরও প্রথমবার ভোট দেওয়ার যে অদম্য ইচ্ছা, সেটাও তো মৃত্যুবরণ করেনি, বরঞ্চ সতেজ রয়েছে। সুতরাং আমি ধরেও নেই যে আওয়ামী লীগের এই বিপদের সময় আওয়ামী লীগের 35 থেকে 40% ভোট আর বাকি 60% ভোটেরও যদি 70% পোলিং হয়, তাইলেও নির্বাচন উৎসবমুখর হয়ে যাবে। কিন্তু আসলে সমস্যাটা তো ওই জায়গায় না, কতজন লোক নির্বাচন করতে যাচ্ছেন সেটা তো বিষয় না, বা কতজন লোক ভোট দিতে পারবেন সেটাও তো আজকে সমস্যার বিষয় না। আপনার সাথে আমার বসার কারণটা হচ্ছে যে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তব্যে বলেছিলেন যে সংখ্যায় যদি তোমরা একজন হও, কম হও, তারপরেও তোমাদের কথা যদি ন্যায্য হয় তা আমরা মেনে নিব। আসলে এটাই গণতন্ত্র। তার মানে হচ্ছে, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, যে আপনি যদি দাবি করেন যে এত আন্দোলন সংগ্রাম করে এত রক্তের বিনিময়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই আপনি আজকের এই আন্দোলনকে হৃদয়ে ধারণ করেছেন, তাহলে যেই লোকটা লক্ষ কোটি টাকা পাচার করে নাই, যেই লোকটা সন্ত্রাস করে নাই, যেই লোকটা কোনো অন্যায় বা অপরাধ করে নাই, যে লোকটা আপনার উপরে কোনো নির্যাতন করে নাই, তাকে কেন আপনি নির্বাচন করতে দিচ্ছেন না? যে করেছে তাকে বাদ দেন,
সমস্যা নেই, আপনি তার বিচার করেন, তার সাজা দেন, তাকে আপনি ব্যান করেন, আপাতত করেন, অস্থায়ী ভাবে করেন, আপনি তাকে সাসপেন্ড করেন, সব ঠিক আছে। সরকার বলতেছে উনি স্বতন্ত্র থেকে করুক, স্বতন্ত্র থেকে দাঁড়াক, নৌকা প্রতীক নিয়ে না দাঁড়ালে কেন সে সন্দেহ? সে তো নৌকাকে ভালোবাসে। নৌকা কি নৌকার সামনে বন্দুক লাগিয়ে এসে আপনাকে গুলি করেছে? নৌকার কি নিজস্ব কোনো সত্তা আছে? সে তো নৌকা করে, স্বাধীনতার ব্যালট, স্বাধীনতার মার্কা নৌকা। সে কেন নৌকা ছেড়ে আসবে? সে আওয়ামী লীগ করে, কেন আমি আওয়ামী লীগ ছেড়ে আসবো? আওয়ামী লীগের গঠনতন্ত্রের কোথাও কি বলা আছে যে তুমি জুলাই আগস্ট মাসে অমুককে হত্যা করো গুলি করিয়া? সে তো বলা নাই। আপনি কেন বলবো চাপাই দিবেন? আমি অজু করব, আমি আমার নামাজ পড়বো, আপনি আমাকে বলতে পারেন যে অমুক কিতাবে এইভাবে অজু করার কথা বলা আছে, কিন্তু আপনি কি আমাকে এসে চাবুক মারতে পারবেন নাকি আমার অজু আমি আমার মতো করে করলে? আমি যদি আমার মতো 10 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ি, কথার কথা বলতেছে, আমার মতো করে পড়লাম, জবাব তো দিব আমি আল্লাহর কাছে। আপনি আমার চাবুক মারার অধিকার রাখেন নাকি? আপনি বলতে পারেন সামাজিক আলাপে যে রাশেদ ভাই দেখলাম যে আপনার মনে হয় এটা করলে ভালো হয়। শিওর, এটাও তো গণতন্ত্র। মনে হয় এটা করলে ভালো হয়, ঠিক আছে ভাই, কোথায় পাইছিলেন? ওকে, ঠিক আছে, পরে দেখি। কিন্তু তার জন্য আপনি আমাকে কিভাবে বাড়িত করছেন, আপনি আমাকে কিভাবে প্রহার করছেন? জি, এখন নির্বাচনে, আগামীকালকে নির্বাচন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি জানি না এটা বলার পরে আমার কি হবে। আওয়ামী লীগেরই অনেক লোকটা 2024 সালে ভোট দিতে যায় নাই। তাদের ভোটটা আপনি কেড়ে নিলেন কেন এই 2026 সালে? আওয়ামী লীগের অনেক নেতা 2018 সালে ভোট দিতে যায় নাই, অনেক কর্মী ভোট দিতে যায় নাই। আওয়ামী লীগের অনেক সমর্থক ঢাকা শহর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশালে ভোট দিতে যায় নাই। আপনি তার ভোট দিতে দিলেন না কেন? এখানে আমিও সে তো ঘরের ভিতরে নীরবে কাঁদতেছে, আপনাকে বলতে পারতেছে ভোট দিতে যায় নাই। যে ওই নির্বাচনে অনেক স্বতন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে জয়ী হয়েছে, আমরা খুশি হয়েছি, তাদেরকে আমরা জেলে ঢুকিয়েছি। আওয়ামী লীগের তো অনেক নেতা কর্মী 2014 সালের যে নির্বাচনে 151 জন বা 53 জন, যেটা আপনারা বলেন যে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, যদি বিনা ভোটে হয়ে থাকে সেখানে ওই নেতা কর্মীরা বা সমর্থকরা কি ভোট দিতে পেরেছিল? তাহলে আপনারা কে অধিকার দিয়েছে ওই অধিকার কেড়ে নেওয়ার জন্য? তারা তো দিতে পারেন এই ভোট, তাদের ভোট দিতে দিলেন না কেন? খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনি উপস্থাপন করেছেন। Nobody talks about it, but I am talking about it. Will you stand by me? আপনার মতো আরেকজন এই মিডিয়ার লোক কি আমার পাশে দাঁড়াবে? সব ধান্দাবাজ। প্রত্যেকটা লোক কোথাও থেকে না কোথাও থেকে হালুয়া রুটি পায়। দিস ইজ দ্য রিয়ালিটি। 2024 সালে আমি হাজারো শত আওয়ামী লীগের নেতা কর্মী চিনি যারা ভোট দিতে যায় নাই। 2018 সালে আমি হাজারো নেতা কর্মী চিনি যারা ভোট সেন্টারে ঘোরাঘুরি করছে, হয়তো ভোট দেয় নাই। একটু বাড়াই দিলাম, এটাও সত্য। ভোট সেন্টারে গেছে, ঘোরাঘুরি করছে, ভোটটা দিতে পারে নাই, ভোট দেয় নাই। এমন অনেক মা আছে, এমন অনেক বোন আছে, তাদের ফেভারিট প্রার্থী থাকার পরেও 2018 সালে বাড়ির থেকে বাইর হয় নাই নৌকা মার্কায় গিয়ে ভোটটা দেওয়ার জন্য। ভোটটা দিলে নৌকায় দিত, কিন্তু ভোট দিতেই চায় নাই। ওই ফিল্ডটাই আসে নাই ভোট দেওয়ার। Because there was no competition. আমি যদি জানি যে আমার দল জিতবে, তাহলে আমার ভাই সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাড়ির কাজকর্ম বাদ দিয়া আমার হাইটে গিয়ে এসব ভোট দেওয়া দরকারটা কি? আপনি মনে করেন না যে আশঙ্কা থেকে বিএনপি জামাত খুব মুক্ত? আগামীকালকে নির্বাচনে দেখতে হবে কত পার্সেন্ট পোল হয়। তারপরেও যেহেতু একটা বিরাট বড় সংখ্যক মানুষ, তাদের একটা দাবির জায়গা রয়ে গেছে, তারা ভোট দিতে পারে না, হ্যাঁ তারা ভোট দিতে যাবে। এই জন্য আপনাকে বললাম যে ভোটের তো একটা প্রায়োগিক দিক আছে, একটা প্র্যাকটিক্যাল আসপেক্ট আছে, আর একটা ফিলোসফিক্যাল আসপেক্ট আছে। দর্শন নির্ভর জায়গা যে আপনি নির্বাচন করলেন, বললেন নাকি এটার জন্য যুদ্ধ করেছেন, অথচ সেই যুদ্ধে আপনার যে দেশ, সে দেশের অনেক আবার ভোট দিতে পারে না, কারণ আপনি নিজেই আবার নিজের একটা বিচার করে ফেললেন। এটা তো আর হয় না। শুনেন, আপনাকে তো মজার কথা বলি। আজ থেকে 250 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যখন যুক্তরাজ্যের থেকে স্বাধীনতা লাভ করে তাদের রাজার বিরুদ্ধে যুদ্ধ করে, হ্যাঁ, যে যুদ্ধের পুরোধা সৈনিকের নাম ছিল জর্জ ওয়াশিংটন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে জানেন একটা বিরাট বড় বিতর্ক তৈরি হয়েছিল। বিতর্ক আজও আছে, শুনতে চান বিতর্কটা কি? প্লিজ। আচ্ছা, বিতর্কটা হচ্ছে যে যখন
মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ভিতরে যুদ্ধ হচ্ছে, সেই সময় লয়ালিস্ট ফোর্স অর্থাৎ রাজার প্রতি যারা বিশ্বস্ত ছিল, যারা মার্কিন যুক্তরাষ্ট্র চায় নাই, তারা ওই দেশের কৃষ্ণাঙ্গ যারা দাস তাদেরকে বলেছিল যে তোমরা যদি এসে গ্রেট ব্রিটেনের রাজার জন্য যুদ্ধ করো তাহলে তোমরা দাস থাকবে না, তোমাদেরকে আমরা মুক্তি দিয়ে দিব। ওকে, আর অন দ্য আদার হ্যান্ড এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বলা আছে অল আর ইকুয়াল আন্ডার দ্য গড, অর্থাৎ প্রত্যেক পুরুষ প্রত্যেক নারী সকলে খোদার নিচে সমান। এই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বিতর্ক তৈরি হইল যে যেই জর্জ ওয়াশিংটন সকলের জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার জন্য যুদ্ধ করলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের ভোট আচরণ। যদি একটি বড় দল না থাকে তাহলে কি নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্ন বৃদ্ধি পাবে, নাকি নতুন নেতৃত্বের উত্থান ঘটবে? এই নির্বাচনে ফল শুধু সরকার গঠনের প্রশ্ন নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণ করবে। তাই বয়কট হোক বা গোপন সমীকরণ, শেষ কথা বলবে ভোটাররা। এই কাহিনী তার মানে তারা হচ্ছে যে তারা বলছে যে এভরিওয়ান ইজ ইকুয়াল আন্ডার দ্য গড, বাট পরে তার নিজেরই কেনা দাস ছিল এবং সে এটাই অনুসরণ করে নেয়। ইয়েস, আপনি নিজেই জানেন যে আব্রাহাম লিঙ্কনকে 1865 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ এবং সাউথের যে সিভিল ওয়ার, সেই গৃহযুদ্ধের মধ্য দিয়ে পূর্বপুরুষদের যে উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র স্থাপিত হয়েছিল সেই লক্ষ্যকে প্রতিষ্ঠিত করার জন্য এই যুদ্ধ তাকে চালাতে হয়েছিল, এবং এর মধ্য দিয়েই তিনি নিহত হয়েছেন। তিনি তো নিহত হয়েছেন আততায়ীগুলিতে, কিন্তু তিনি এই যুদ্ধ পরিচালনার মধ্য দিয়েই ওই জায়গা তৈরি করলেন যেখানে সাউথের যারা কৃতদাসের মালিক ছিল সেখানে আইন তৈরি করা হলো যে আর কোনো কৃতদাস মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে না। শুধু তাই না, আপনি যেখানে বলছেন যে সকলে খোদা বা সৃষ্টিকর্তার নিচে এক সমান, সেখানে নারীদের ভোটাধিকার তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র 100 বছর আগে, অথচ সেখানে গণতান্ত্রিক চর্চা 250 বছর ধরে চলছে। সুতরাং আমি আপনাকে বলতে চাচ্ছি যে পূর্ববর্তী ভুল ত্রুটিগুলোর থেকেও যদি দর্শন নির্ভর জায়গায় আপনি আমি ত্রুটিমুক্ত না হতে পারি, আর এখানে বসে বসে যদি শুধু গণতন্ত্রের গল্প করি, তাহলে আপনি বিএনপি হতে পারেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন, আপনি জামাত হতে পারেন, আপনি জাতীয় পার্টি হতে পারেন, ডাজন্ট ম্যাটার, বাংলাদেশের কোনো ভালো কিছু হবে না। জি, এখন বিষয়টা হচ্ছে যে যদি মনে করেন যে যারা যারা আওয়ামী লীগের লোক ভোট কেন্দ্রে গেল, সবাই তো আর ঘরে থাকবে না, অনেকে যাবে, স্থানীয় কিছু ব্যাপার স্যাপার আছে, অনেকে আবার ভয় পায় যে যদি আমরা ভোট দিতে না যাই তাহলে আমাদের উপর অত্যাচার করা হতে পারে। আমি বিবিসিতে দেখলাম অনেকেই বলতেছেন এই জন্য অনেকে ইচ্ছে না থাকা সত্ত্বেও ভোট দিতে যাবে। আপনার কাছে কি মনে হয় যে যারা ভোট দিতে যাবে তারা আসলে কাকে ভোট দিবে, বিএনপি কে নাকি জামাতকে? মানে যেই সব আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আগামীকালকে ভোট দিতে যাবে, তারা কোন মার্কায় ভোট দেওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? তারা কি বিএনপি কে ভোট দিবে, নাকি জামাতকে ভোট দিবে, নাকি লাঙ্গলে ভোট দিবে? না, আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মী যাদের সুযোগ আছে তারা ভোট দিতে যাবে না, আর যাদের সুযোগ নাই বলতে বোঝাচ্ছি যে যাদেরকে আপনি একদম চোখে চোখে রেখেছেন যে তারা, কারণ আপনাকে জিনিসটা বুঝতে হবে যে এই নির্বাচনে এতদিনের ছুটি দেওয়া হলো কেন। প্রথম কারণটা হচ্ছে যে কোনো উসিলায় আপনি যাতে আপনার ভোট কেন্দ্র বা আপনার যেখানে বাড়ি সেখান থেকে আপনি দূরে কোথাও না থাকতে পারেন। আর 2 নাম্বার, আমি যেটুকু জেনেছি যে একটি অনানুষ্ঠানিক চাপ প্রতিটা এলাকায় তৈরি করা হয়েছে যে কোনো ব্যক্তি যাতে ঘরে না থাকতে পারে, অর্থাৎ আপনি ঘরে থাকা মানে আপনি ভোট দিতে যান নাই এবং আপনাকে তখন গ্রেপ্তার বা অন্যান্য হয়রানির ভয় দেখানো হচ্ছে এবং হয়রানি করাও হবে। মানে ভোটের হার বৃদ্ধির জন্য? হ্যাঁ, হার বৃদ্ধির জন্য, হ্যাঁ, এক্স্যাক্টলি। শুনেন, আমি তো আপনাকে বললাম এটা তো সুস্থ 5ই আগস্টে আপনি আন্দোলন করছেন, ওই আন্দোলনের অর্জিত হয় নাই। আমি তো আপনাকে বলছি যে কারণে আন্দোলন করছেন অর্জিত হয়নি, আন্দোলনের যে সরেয়া অতটুকু অর্জন করা যায়নি। এটার কারণ হচ্ছে যে ভোট দেওয়ার জন্য ভয় দেখাতে হবে কেন? ভোট দেওয়ার জন্য 4 দিন ছুটি দেওয়া লাগবে কেন? আপনার থেকে আরো বড় গণতান্ত্রিক দেশ নাই? আপনি
রুটি রুজি, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক অবস্থা খারাপ, মানুষ চলতে পারছে না, সেখানে আপনি 4 দিন ছুটি দিচ্ছেন কেন? বিকজ দের ইজ আ ডার্ক মোটিভ বিহাইন্ড ইট। এখানে একটা ধূসর একটি চিন্তা রয়েছে, যেই চিন্তা প্রসূত জায়গা থেকে আপনি এই কাজগুলো করছেন। এখন যারা এই হয়রানি উপেক্ষা করে ঘরে থাকতে পারবেন তারা ভোট দিতে যাবেন না, আর যারা পারবেন না তারা হয়তো বা দিতে যাবেন, কিন্তু গেলেও আমি বিশ্বাস করি যে তাদের ভোটটা মনে হয় না ভোট গণার ক্ষেত্রে খুব কাজে লাগবে। বাট বড় বড় মিডিয়া তো বলতেছে যে আওয়ামী লীগের ভোটটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। না, বড় বড় মিডিয়া তো অনেক কিছুই বলেছে, বড় বড় মিডিয়া আবার অনেক কিছু বলেও নাই, অনেক বড় বড় ঘটনা তারা প্রকাশও করেনি। আপনি বড় মিডিয়া যাদেরকে বলছেন, একই বড় মিডিয়া গত 17 বছর ছিল, এখনো আছে। আসলে বড় মিডিয়ার কলমটা এখন কার হাতে সেটার উপর নির্ভর করে। হ্যাঁ, আওয়ামী লীগের ভোট অবশ্যই কিছু হলেও তো ইম্প্যাক্ট ফেলবে যদি যায়। আমি তো একদম নিশ্চিন্ত ভাবে বলতে পারছি না যাবে কি যাবে না, আমি আপনাকে একটা সিনারিও বললাম। তবে আমি মনে করি যে এই নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হবে। কেন আপনি এটা মনে করতেছেন? না, বাংলাদেশ স্বাধীনতার দেশ ভাই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। যত অন্যায় যে যাই করুক, আমি মনে করি না বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যেসব ব্যক্তিরা ছিল তারা ভোট পেয়ে এই দেশের সরকার গঠন করতে পারবেন। এটা আমি নির্মোহ ভাবে আপনাকে, আমি আমার জায়গা থেকে, তারা তো এখন আর কেউ জামাতের দায়িত্বে নাই, তারা তো অনেকে মারা গেছে, অনেকে ফাঁসি হয়ে গেছে। না, অনেকেই যারা রাজাকার আল বদর আল শামস ছিলেন তাদের ভিতরে অনেকে এখনো জামাতে আছেন, তারা হয়তো হেভি ওয়েট না কিন্তু আছেন। এবং তারা আজ অবধি, আপনি যেরকম বললেন না যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নেই, তো জামাত ইসলামী ক্ষমা চাইছে নাকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যা করার জন্য, ধর্ষণ করার জন্য? তারা তো ক্ষমা চায় নেই। এটা কি বাঙালি জামাতের আমির বলছে না 47 সাল থেকে এই পর্যন্ত ক্ষমা চাই? 47 সাল থেকে কেউ ক্ষমা চাইতে বলেছেন? 47 সালে কি উনি ক্ষমা চাবেন? 47 সালে উনি কি ছিলেন? জামাত কি ছিল? কিছুই ছিল না, নাথিং। ইট ওয়াজ নট এ ফোর্স। 47 সালে যাবে কেন? ওনাকে কে ডাকছে 47 সাল নিয়ে কথা শোনার জন্য? আপনি কি আমার কাছে, আমার এক কথা বলছি যে আওয়ামী লীগের কোন ব্যক্তি কি 96 সালে কোনো খুন করে নাই? 2001 সালে কি কোনো খুন করে নাই? 75 সালের আগে 72 থেকে 75 মধ্যে খুন করে নাই? বা 80-র দশকে করে নাই? বা আওয়ামী লীগের কোনো ব্যক্তি কি কোনোদিন কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ হয় নাই? হয়েছে তো। তা আপনি কি আওয়ামী লীগকে বলতেছেন 1980 সালের জন্য ক্ষমা চান, 96 সালের জন্য ক্ষমা চান? তাহলে উনি 1947 সালের জন্য ক্ষমা চাবে কেন? তবে আমার মনে হয় ওনাদের মজলিসের শুরা কর্তৃক একটা লিখিত ক্ষমা চাইলে ভালো হইতো, মানে বৈশা। আমি ওনাদের স্ট্রাকচার সম্বন্ধে জানি না, আমি জানতেও চাই না, আমি তো জামাত ইসলামী করি না। আমার কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের, দুঃখজনক হলেও সত্য যে অপেক্ষাকৃত নতুন প্রজন্মের হয়ে আমি আমার 2 চোখ খুলে দেখতে পারি যে আজকে পর্যন্ত যে রাজনীতি বা যে গণতন্ত্রের আহ্বান বা আবেদন বাংলাদেশের মানুষকে জানানো হয়েছিল, সেটিও হয়তো বা খুব ভালো কিছু অর্জিত হতে যাচ্ছে না। তবে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আগামী দিনে পরিবর্তিত যে রাজনীতির উন্মেষ ঘটবে তাতে নিশ্চয়ই বাংলার মানুষের সত্যিকার স্বাধীনতা, স্বাধিকার এবং সমৃদ্ধি নিশ্চিত হবে। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো থাকবেন জনাব রাশেদ রহমান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।